আমি ক্লাস 5-এ থাকতে শুধু খাতার উপরে লিখতে ভুলে গিয়েছিলাম যে 5 নং প্রশ্নের উত্তর। এটা না লিখেই আমি সরাসরি উত্তর লিখতে শুরু করেছিলাম। ম্যাম বুঝতে পারেনি যে এটি কোন প্রশ্নের উত্তর। সে আমাকে ডাকলো অফিস রুমে টিফিন পিরিয়ডের সময়। আমাকে আচ্ছা করে পেটাইলো কাঁচা কুঞ্চি দিয়ে। আমার গায়ে জ্বর চলে আসলো। আপনি গ্রামের মধ্যে সন্ধ্যার সময় যাবেন, পড়ার শব্দ আসে না কানে। সবাই বাইরে, টিনেজাররা সবাই বাইরে, রাস্তার পাশে বসে বসে সবাই গেমস খেলছে, অনলাইন জুয়ায় আসক্ত। আপনি কল্পনা করতে পারেন যে একটা প্রজন্মের কিছু ছেলে, সবাই না, কিছু ছেলে তারা অনলাইন জুয়াটাকে তারা তাদের আর্নিংয়ের হাতিয়ার মনে করে নিচ্ছে। এবং এতটুকু বয়সে অর্থ কি এত সহজ? টাকাটা এত সহজ যে আপনি স্মার্টফোনে আপনি আছে অনলাইন জুয়ায় আপনি কোটিপতি হয়ে যাবেন? অনলাইন জুয়া খেলে কে গাড়ি বাড়ি করেছে আমাকে দেখান তো। জীবনটা তো সহজ না, জীবনের জার্নিটা এত সহজ না। আপনাকে কঠিন একটা পদ্ধতির মধ্য দিয়েই আসতে হবে। আপনাকে সফল হতে গেলে কোনো ইজি ওয়ে নাই। আপনাকে কাটা ভরা পথ মারিয়েই আসতে হবে। আপনার পায়ে ক্ষত তৈরি হতে হবে, আপনার হৃদয় চৌচির হতে হবে, আপনার জ্বর আসতে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, রোদে পুড়তে হবে। একটা সময় গিয়ে আপনি পরিণত হবেন। এই ব্যাপারগুলি হচ্ছে আপনার শৈশবের উপলব্ধি। এত কথা বললামই এই কারণে। আমার টিচার আমাকে এত মারা মেরেছে একদিন, আমার বাবা বলেছে ঠিকই করেছে, এরপর থেকে মনে থাকবে এই ভুলটি আর হবে না। আমি যখন ইউনিভার্সিটিতে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছি তখন আমার মনে হচ্ছে আমি এই ভুলটি যেন না করি। আমি ক্লাস 5-এ থাকতে শুধু খাতার উপরে লিখতে ভুলে গিয়েছিলাম যে 5 নং প্রশ্নের উত্তর। এটা না লিখেই আমি সরাসরি উত্তর লিখতে শুরু করেছিলাম। ম্যাম বুঝতে পারেনি যে এটি কোন প্রশ্নের উত্তর। সে আমাকে ডাকলো অফিস রুমে টিফিন পিরিয়ডের সময়। আমাকে আচ্ছা করে পেটাইলো কাঁচা কুঞ্চি দিয়ে। আমার গায়ে জ্বর চলে আসলো। আপনি বিশ্বাস করেন, আজকেও আমার মনে আছে সেই কথা, এখনও আপনার সামনে বলতেছি। মানে ওই যে আমার মার দিছিল, আমার গায়ে জ্বর আসছিল, এটা আমার হৃদয়ের মধ্যে গেঁথে আছে। এবং ওই ম্যামের মুখটা আমার আজও মনে আছে। এবং ওই একটা ভুল আমার আজ অবধি আর হয়নি, কোনো দিন আজ অবধি হয়নি। এবং আপনি অবাক হবেন যে ক্যামেরার পেছনে তো আমার টিম মেম্বার বসে আছে। ওকে জানতে চান, এখনও পর্যন্ত একটা ভিডিও এডিট করার সময় ও যখন এডিট করে, ওকে ভিডিওর ক্যাপশনটা দেওয়ার সময় আমি জাস্ট 1-2 নাম্বার আমাকে লিখে ক্যাপশন সাজিয়ে দিই। এটা না দিতে পারতাম, মানে আমার মনে হয় না নাম্বারটা ভুল করা যাবে না। কেন এটা মনে হয়েছে? কারণ আমি আসলে এমন মার খাইছিলাম, ওইটার জীবনে ভুল হয়নি এখন পর্যন্ত। এখন আপনি দেখেন, স্যার ম্যামকে ভালোবাসতে হবে, তারা আপনার শাসন করার অধিকার রাখে, এটি আপনি কেন মানতে পারছেন না? কেন মনে করছেন যে প্রধান শিক্ষিকা আপনার ছেলেকে পিটিয়ে তার খুব লাভ হলো? তার তো লাভ হয়নি। কারণ আপনার সন্তান অনেক বড় হলে তার কিছু না। আপনার সন্তান উচ্ছন্নে চলে গেলেও আপনার ক্ষতি হবে, তার কিছু হবে না। তার মানে এখানে বাবার একটা বড় ভূমিকা আছে, যে আপনার বাবা আপনার জন্য, সন্তানের জন্য শাসক হয়ে ওঠার যে ব্যাপারটা, এটা তিনি সবসময় পেরেছিলেন, সবসময়। কিন্তু বাবার প্রতি কোথাও কি কোনো একটা ছোট অভিযোগ কিংবা অনুযোগ আছে? যেমন আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটাকে তো শুরুতে বাবা সাপোর্ট করেনি, কেউ করবে না। সেটাও কিন্তু শাসকের দৃষ্টি থেকে, যেখানে কি এখানে তো অনিশ্চয়তা আছে। আমার ছেলে যদি ব্যাংকে জব করে সেটাই বরং নিশ্চয়তা দেবে, যদি সে আদালত চত্বরে থাকে সেটাই বরং নিশ্চয়তা দেবে। সেটা তো শাসকের দৃষ্টিভঙ্গি থেকে। বাবার এটা দোষ না। আমি ইউনিভার্সিটি শেষ করলাম, এত ভালো রেজাল্ট করলাম, মাস্টার্স অফ ল শেষ করে ক্যামেরা নিয়ে মাঠে মাঠে দৌড়ে বেড়াচ্ছি, এটা পৃথিবীর কোনো বাবাই হয়তো মানতে পারবে না। তা আমার বাবার ক্ষেত্রেও সেম ছিল, তিনি মানতে পারেননি। তিনি চাইতেন, শাসন বারণ করে ছেলেকে, তিনি চাইতেন যে আমি একটি নিশ্চিন্ত জীবনের বারান্দায় থাকব। এই চাওয়াটি তার দোষের না, অবশ্যই ভালো। তো সেই জায়গা থেকে আসলে তার কথা এত ভালো গুছিয়ে কথাই যদি বলবে, কোর্টে বললে সমস্যা কথায়। এখন আমার স্বপ্ন তো ভিন্ন, আমার স্বপ্ন তো ভিন্ন। খুব সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছিলেন, তো আমার বাবা তো আসলে এই অনলাইন বা কন্টেন্ট এত কিছু বোঝেন না। উনি অসুস্থ মানুষ, সেকেলে মানুষ, এত কিছু বোঝেন না। তো উনি বলছেন যে এই পাগলের প্রধানমন্ত্রী কেন ডাকলো?
উনি তখন একটু অবাক, প্রধানমন্ত্রী কেন ডেকেছে তাকে, কি এমন সে? তো এটা কি চিন্তিত ছিলেন এটা নিয়ে? চিন্তিত মানে কি, সে মনে করছে যে কেন ডেকেছে তার, আর এই পাগলের পাগলামি কেউ মানতে চায় না, মাননীয় প্রধানমন্ত্রী কেন ডাকলেন? তো এটি তার জন্য অনেক বেশি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার যে কেন তাকে ডাকলেন। আমি বাবাকে বুঝিয়েছি, বাবা আসলে জীবনটা এরকম না, সবাই যে আসলে বড় চাকরি করে এরকমটা না, পৃথিবীতে কেউ কেউ তার মতো করে বাঁচে, তার যেভাবে শান্তি। তো যত কিছুই বোঝাই, গ্রামের মানুষ তো, কোথাও চাকরি করলাম না কেন এটাতেই যত ঝামেলা। আক্ষেপ। চাকরি করলে জীবনটা নিশ্চিত হতো, জীবনটা এখনও কিন্তু অনিশ্চিত নয়। আসলে কি মানুষের নিশ্চিত জীবন বলে কিছু থাকে? থাকে না, কোনো ডেস্টিনেশন থাকে না মানুষের। আপনি অনেক বড় জব করছেন, আপনি কি সত্যিই নিশ্চিত? আপনি কি একেবারে নিশ্চিত জীবনের বারান্দায় আছেন? নাই, কিন্তু আপনার অনেক কিছু ঘটে যেতে পারে, আবার আপনার কিছুই ঘটতে পারে না, বিপদ হতে পারে। আপনার ভালো থাকা মন্দ থাকা সবই কিন্তু মহান আল্লাহ এবং প্রকৃতির উপর নির্ভর করে। তো সেই ক্ষেত্রে বাবা আসলে এখন অনেকটাই মানে স্বাভাবিকভাবে নিতে শিখেছে যে না, যেহেতু সবাই ভালো বলে, খারাপ তো কেউ বলছে না, ভালো কিছুই নিশ্চয় করছে। বাবা কন্টেন্টও দেখেন, দেখে কি কখনো ফোন দিয়ে বলেছেন যে তোর অমুক কন্টেন্টটা দেখলাম, বলেছে কখনো যে ওই কথাটা বলছিলে এটা তো খুব সুন্দর লেগেছে, মানে প্রশংসা করেছে কখনো? না, বাবা কখনো প্রশংসা করেনি, এবং আমার কাছে মনে হয়েছে যে বাবা প্রশংসা করেনি ঠিকই হয়েছে। কারণ আমার বাবা হচ্ছে কখনোই আমাদের কোনো কিছুতে খুব আপ্লুত নন, এবং এই মানুষটা হচ্ছে খুবই বাস্তবিক মানুষ। সে কোনো কিছুতেই আপ্লুত হন না, চরম দুঃখে ভেঙে পড়েন না। সবাই যখন প্রাণ খুলে হাসছে তখন তিনি হাসেন না, চুপ থাকেন, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, এবং তিনি কোথাও একটা শঙ্কাবোধ হৃদয়ের কোণায় রেখে দেন। বাবাদের বোধহয় এমনই হওয়া উচিত। আর সব কিছুতে এত আনন্দ উৎফুল্লতা প্রকাশ পেলে সন্তানরা মিসগাইড হতে পারে। রাইট, এটা ভালো ছিল। একদম। আঙ্কেলের জন্য অনেক ভালোবাসা থাকলো, দোয়া থাকলো। যেহেতু পরিবারের কথা হচ্ছে ভাইয়া, ভাবির ব্যাপারে একটু জানতে চাই, ভাবিকে নিয়ে একটু বলেন। আমি একটু যদি বলি যে যেমন ভাবির সাথে প্রেমের ব্যাপারটা আমরা খুব জানি, এটা আমরা বহুবার শুনেছি, সুন্দর একটা প্রেমের গল্প আছে, এরপর বিয়ে, তারপর আপনাদের জার্নিটা অনেক সুন্দর, কিন্তু কোথাও একটা এসে যেন সুরটা একটু ডিস্টিউন হয়ে গেল, ভাবে অসুস্থ হয়ে পড়লেন, এরপর একটা যুদ্ধ শুরু হলো। আসলে হয় কি, মানে সবসময় যে এক সুরে সব কিছু বাঁচবে এরকম কিন্তু না, মূলত সংসারটাই হচ্ছে এরকম। এবং আমরা খুব সাম্প্রতিক দেখলাম যে আমাদের খুব রেপুটেড দুজন মানুষের সংসারটা ভেঙে গেল। দেখেন, জীবনটা কিন্তু এরকমই, নদীর মতো। অনুপ্রেরণা ছিল। হ্যাঁ, এখন আমার সংসারে যে কখনো ঝড় আসবে না এমনটা প্রত্যাশা করা যায় না, বা পৃথিবীতে আপনি যে কখনো ঝড়ের মধ্যে পড়ে খেই হারিয়ে ফেলবেন না এরকমটা প্রত্যাশা করা যায় না। এটাকে মেনে নিয়েই পথ চলতে হয়। আমাদের সংসারটা শুরু হলো, তারপর ওর ক্যান্সার ধরা পড়লো, তারপর তো অনেক কিছু হয়ে গেল। এত বাস্তবিক পরিস্থিতির মধ্যে তখন পড়লাম, তখন সমস্ত আত্মীয় স্বজন, বংশের মানুষ সকলেই মুখ ফিরিয়ে নিল, কারণ ওই সময় অনেক টাকা দরকার ছিল। তা আমরা হয়তোবা চিকিৎসাটা শুরু করিয়েছিলাম দেশের থেকে, অনেক বড় পরিসরে না, ভালো পর্যায়ে না, কিন্তু কোথাও হেরে যায়নি আমরা। আর আমার স্ত্রীর ব্যাপারে যেটা, সেটাই হচ্ছে ও সবসময় খুব পজিটিভ। ওকে যদি এখনই ফোন করে বলা হয় আমি মারা যাচ্ছি, তো বলবে হ্যাঁ মরতেই পারো, বাট ঘটনাটা কি? ব্যাপারটাও এরকম, ও সব কিছুকে সহজভাবে নিতে পারে। দেখা যাচ্ছে আমি মানে এখানে বসে ফোন করলাম যে আমি তো একটা বিপদে আছি, ও খুব বেশি উদ্বিগ্ন হবে না, বলবে কি কিসের বিপদ, কি ঘটেছে, ব্যাপারটা হচ্ছে এই। কিন্তু ওই যে আকাশ ভেঙে ফেলা বা খুব ডেসপারেট হয়ে যাওয়া এরকম না, ও খুবই সাহসী এবং একা লড়তে পারে। মানে কেউ নেই, শুধু একা, তবুও দমে যাওয়ার কোনো পাত্রী না। আমি খুব ভীত ছিলাম। পাশেও যখন কেউ ছিল না, সে ছিল, তখন কিন্তু ভাবেই ছিল। মানে সে সবসময় বলতো
যে তুমি যা, তুমি শুধুমাত্র সেটিই করো, ঠিক করে করো। পৃথিবীর যত মানুষ তোমাকে ছেড়ে যায় যাক, কোনো সমস্যা নেই, বাট আমি জানি তুমি পারবা, এবং তুমি যেটি করবা সেটি সম্পূর্ণ মনোনিবেশ করো এবং চালায় যাও। এইটা একটা বিশাল ব্যাপার, এটা আসলে সবার থাকে না। এমন জীবনসঙ্গী পাওয়াটাও আসলে এটা ভাগ্যের ব্যাপার। বললাম না, অনেক সাহসী, মানে সাধারণত মানে নারীদের এতটা সাহস আমি কম দেখি। ও ভীষণ সাহসী, তার কোনো কিছুতেই যেন কোনো কিছু যায় আসে না, এবং সে ওই মানে যেন তেন ব্যাপারে ভেঙে পড়ার মতো না।